আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগতম সাজ্জাদ লার্নিং মেথডে। আমি মোহাম্মদ সাজ্জাদ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো লাসাতিলের নীতি, যেটা এসএসসি কেমিস্ট্রি বা রসায়ন বইয়ে অতি ক্ষুদ্র আকারে রিলোড করা হয়েছে। যদিও ক্ষুদ্র আকারে রিলোড করা হয়েছে, কিন্তু এই বিষয়টা বা টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সাধারণত প্রত্যেকটি পরীক্ষায় এসে থাকে। যদি আমরা কোনো গাইড বা টেস্ট পেপার খুলে দেখি, তাহলে দেখা যায় অনুধাবক প্রয়োগমূলক ও দক্ষতামূলক এই প্রশ্নটা বারবার আসছে। এখন লাসাতিলের নীতি বুঝতে গেলে সাধারণত আমাদের যে বিষয়টা সম্পর্কে আগে ধারণা রাখতে হবে তা হলো বিক্রিয়ার সাম্যাবস্থা। বিষয়টা বোঝানোর জন্য আমি বোর্ডের মাঝে নীতিটা লিখে রেখেছি। এখন আমি বিস্তারিত ভাবে বিষয়টা আলোচনা করার চেষ্টা করব। পরীক্ষায় লাসাতিলের নীতি থেকে প্রশ্নটা কিভাবে আসবে, এর থেকে বড় বিষয় হলো এটা লাসাতিলের নীতিতে কি বলা হয়েছে। এই বিষয়টা আমাদের আগে বুঝতে হবে বা জানতে হবে। তাহলে আমরা শুরু করি। আমরা যদি প্রথমে একটু লক্ষ্য করি যে লাসাতিলের নীতিতে বলা হয়েছে কোন উপমুখী বিক্রিয়া। উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এটুকু মাথায় রাখতে হবে, যদি কোনো বিক্রিয়ায় বিক্রয় থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রয় অর্থাৎ প্রোডাক্ট থেকে রিয়াক্ট উৎপন্ন হয় এবং রিয়াক্ট থেকে পুনরায় আমাদের প্রোডাক্ট উৎপন্ন হয়, তাকে উপমুখী বিক্রিয়া বলে। আমরা একটা উদাহরণ দিতে পারি। এ প্লাস এ বি বিক্রিয়া করে যখন সি প্লাস এ ডি উৎপন্ন করে, এর মাঝে যদি আমি একটা রিভার্সিবল উপমুখী চিহ্ন ব্যবহার করে থাকি, তাহলে আমাদের এ প্লাস এ বি হলো প্রোডাক্ট এবং সি প্লাস এ ডি হলো রিয়াক্টেন্ট। অর্থাৎ এ প্লাস এ বি বিক্রিয়া করে যখন সি প্লাস এ ডি তৈরি করতেছে, নির্দিষ্ট একটু সময় পর সি প্লাস এ ডি আবার এ প্লাস এ বি তে পরিণত করতে পারবে। এই ধরনের বিক্রিয়াকে সাধারণত উপমুখী বিক্রিয়া বলা হয়ে থাকে। তারপর বিক্রিয়ার সাম্যাবস্থা। এই সাম্যাবস্থা কথাটা বুঝতে গেলে আমাদের প্রথমে জানতে হবে সাম্যাবস্থা জিনিসটা কি। সাম্যাবস্থা বলতে সাধারণত বোঝায় বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় মানে উপমুখী বিক্রিয়ায় যদি বিক্রিয়ক পদার্থের সম্মুখ দিকের গতিবেগ এবং উৎপাদ পদার্থের সম্মুখ দিকের গতিবেগ পরস্পর সমান হয়, তাহলে একটা নির্দিষ্ট সময় পর বিক্রিয়াটিকে বাইরে থেকে অর্থাৎ আপাত দৃষ্টিতে স্থির বলে মনে হবে। বিক্রিয়ার এই অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলা হয়ে থাকে। এখন বলা হয়েছে যে কোনো উপমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায় থাকাকালীন যদি ওই অবস্থা একটি নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমন ভাবে পরিবর্তন হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। এখন এই জায়গায় যে নিয়ামক এবং প্রশমিত, নিয়ামক বলতে বোঝাচ্ছে সাধারণত ফ্যাক্টরকে বোঝাচ্ছে। যেমন উদাহরণ হিসেবে আমি বলতে পারি, ধরো যদি তুমি কোনো ক্রিকেট খেলো, সেটা ডিস্ট্রিক্ট লেভেলে হতে পারে। ক্রিকেট খেলার পিচটা যদি সাধারণত খারাপ হয়ে থাকে, তাহলে বলার বল করতে যেমন স্বাচ্ছন্দ্য বোধ করে না, ঠিক তেমনি ব্যাটার ব্যাট করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এক্ষেত্রে পিচটা খেলাকে প্রভাবিত করে থাকে। আবার যদি কোনো ফুটবল মাঠে খেলার আয়োজন করা হয়, সেই ফুটবল মাঠে যদি আগে বৃষ্টি হয়ে থাকে, তাহলে বৃষ্টির কারণে ফুটবল খেলাটাকে প্রশমিত বা প্রভাবিত করে থাকে। এটা হলো আমাদের ফ্যাক্টর। এই ফ্যাক্টরের জায়গায় লাসাতিলের নীতি বলা হয়েছে তাপমাত্রা। আমরা যদি একটু লিখি, আমরা লিখতে পারি তাপমাত্রা। 2 নম্বরে বলা হয়েছে চাপ ও থার্ড বলা হয়েছে ঘনমাত্রা। এই তিনটা হলো আমাদের ফ্যাক্টর। এই তিনটা ফ্যাক্টর বিক্রিয়াকে কিভাবে প্রভাবিত করে সেই বিষয়ে আমরা আলোচনা করব। এখন যদি আমি বলতে চাই যে তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা অর্থাৎ তাপমাত্রার প্রভাব বুঝতে গেলে আমাদের প্রথমে বিক্রিয়াটি তাপোৎপাদী না তাপাহারী সেটা বুঝতে হবে। আমি একটু উদাহরণ মাধ্যমে শুরু করতে পারি। যদি ধরো এটা একটা নিকটি বা দাঁড়িপাল্লা। এখন এই নিকটি এই সাইডে 1 কেজি ফুডস রাখা আছে এবং এই সাইডে 1 কেজি বাটখারা দেওয়া আছে। আমি যদি মিড পয়েন্টে ধরে রাখি, তাহলে এটা ব্যালেন্স থাকবে। এখন বাটখারার জায়গায় যদি আমি 100 গ্রাম দিয়ে দিই, তাহলে এটা এই দিকে হেলে যাবে। এখন এই মিড পয়েন্টটাকে যদি আমি কোনোভাবে একটু এইদিকে সরিয়ে নিয়ে আসি, তাহলে পুনরায় সেটা এইরকম ব্যালেন্সড হয়ে যাবে। আবার যদি এই জায়গায় 100 গ্রাম বেশি দিয়ে দিই, তাহলে এটা এরকম ইমব্যালেন্সড হয়ে যাবে। এখন এই মিড পয়েন্টটাকে যদি আবার আমি একটু সরিয়ে নিই, তাহলে এটা আবার ব্যালেন্সড হয়ে যাবে। এক্ষেত্রে যদি এই ফুডসের জায়গায় আমি 100 গ্রাম দিয়ে দিই, তাহলে এটা এই দিকে ইমব্যালেন্সড হয়ে যাবে। আর যদি আমি এই মিড পয়েন্টটাকে আরেকটু এদিকে সরিয়ে নিয়ে আসি, তাহলে এটা আবার ব্যালেন্সড হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আমি ওজন কি পরিমাণ দিচ্ছি সেটা পরেও আমরা দেখতেছি যে মিড পয়েন্টটাকে অর্থাৎ দাঁড়িপাল্লার যে মিড পয়েন্টটাকে আমরা যদি একটু সরিয়ে নিয়ে আসি এদিক সেদিক ডানে বামে, তাহলে সেটা ব্যালেন্সড হয়ে যাচ্ছে। ঠিক তেমনি
বিক্রিয়ার তাপমাত্রার ক্ষেত্রেও তাপমাত্রা বাড়ালে বা কমালে বিক্রিয়াটা সাধারণত সাম্য অবস্থায় পৌঁছে। এবং সাম্য অবস্থা বলতে কি বোঝাচ্ছে, ধরো সাম্য অবস্থার ক্ষেত্রে যদি আমি একটা গ্রাফ বা লেখচিত্রকে কল্পনা করি, আমাদের এই সাইডে থাকে, নিচে থাকে সময়, আর উপরে থাকে বিক্রিয়ার বেগ। সাধারণ অবস্থায় সমমুখী বিক্রিয়ার বেগ একটু বেশি থাকে এবং সময়ের সাথে সাথে তা কমতে থাকে, এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বাড়তে থাকে এবং সময়ের সাথে একটা নির্দিষ্ট সময় পর সে একটা মিড পয়েন্টে এসে পৌঁছায়। আর এই অংশটাকে বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা। এই অবস্থায় বিক্রিয়াটিকে লক্ষ্য করলে বাইরে থেকে আপাত দৃষ্টিতে মনে হবে বিক্রিয়াটা মনে হয় স্থির, কিন্তু তখন বিক্রিয়াটা গতিশীল। বিক্রিয়ার এই অবস্থাকে সাধারণত রাসায়নিক সাম্যাবস্থা বলা হয়ে থাকে। এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে যে বাস্তবে সকল বিক্রিয়া উভমুখী বিক্রিয়া। প্রকৃতপক্ষে বাস্তবে সকল বিক্রিয়াগুলো উভমুখী বিক্রিয়া হয়ে থাকে। যেমন যদি আমি হাইড্রোজেন গ্যাসকে এবং আয়োডিন বাষ্পকে যদি আমি বদ্ধ পাত্রে বিক্রিয়া ঘটাই, তাহলে এই জায়গায় হাইড্রোজেন আয়োডাইড নামক আমাদের গ্যাস তৈরি হয়। এবং কিছুক্ষণ পর, ধরো উদাহরণস্বরূপ হাইড্রোজেন আয়োডাইড 80% তৈরি হওয়ার পর পুনরায় এই উৎপাদ বা প্রোডাক্টটা ভেঙে এই হাইড্রোজেন এবং আয়োডিন বাষ্পে পরিণত হবে এবং নির্দিষ্ট সময় পর বিক্রিয়াটিকে দেখে আপাত দৃষ্টিতে স্থির মনে হবে। এই ধরনের বিক্রিয়াকে আমাদের রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলা হয় না। এখন যদি আমি বিক্রিয়ার তাপমাত্রার প্রভাবটা আলোচনা করতে চাই, তাহলে আমাদের অতি পরিচিত একটা বিক্রিয়া আমরা লিখতে পারি, যেমন নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে আমাদের 2 অণু অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। এটাও গ্যাসীয় অবস্থায় আছে, এটাও গ্যাসীয়, এটাও গ্যাসীয়। সে জায়গায় আমাদের ডেল এইচ এর মানটা হয়ে থাকে, ডেল এইচ এর মানটা হয়ে থাকে প্লাস মাইনাসের 92 কিলোজুল। আবার ধরো আমি যদি আরেকটা বিক্রিয়ার কথা কল্পনা করি, যেমন ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডকে যদি তাপ দেওয়া হয়, তাহলে আমাদের 2 অণু নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয় এবং ডেল এইচ এর মান হয়ে থাকে প্লাসে 57 কিলোজুল। আরেকটা বিক্রিয়া যদি আমরা কল্পনা করি যে ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5, এটাকে যদি ভাঙা হয়, তাহলে আমাদের তৈরি করে ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিন গ্যাস। এই বিক্রিয়ায় ডেল এইচ এর মানটা হয়ে থাকে আমাদের প্লাসের 90 কিলোজুল পার মোল। এখন তাপমাত্রার প্রভাব বোঝার জন্য আমরা বিক্রিয়ার ইন্টাররিঅ্যাকশন লিখে রাখছি ওদের মাঝে। প্রথম বিক্রিয়াটি যদি আমরা একটু লক্ষ্য করি, 1 অণু নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। বিক্রিয়াটি সাধারণত হ্যাবার-বস প্রণালী নামে পরিচিত। এই জায়গায় বিভিন্ন ধরনের কন্ডিশন আছে, যেমন 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 থেকে 250 অ্যাটমসফিয়ার বাই চাপ লৌহ চূর্ণ বা আয়রন প্রবস্থায় উপস্থিত অ্যামোনিয়া গ্যাস তৈরি করে, যা হ্যাবার-বস প্রণালী নামে পরিচিত। এখন এই বিক্রিয়ার সাম্য অবস্থায় পৌঁছানোর পর একটা জিনিস মাথায় রাখতে হবে, নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস যখন বিক্রিয়া করে অ্যামোনিয়া নামক গ্যাসীয় উৎপাদ তৈরি করতেছে, তখন বিক্রিয়ার সাথে আমাদের 92 কিলোজুল পার মোল আমাদের তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, অর্থাৎ প্রতি মোলের জন্য 92 কিলোজুল পার মোল উৎপন্ন হচ্ছে। যেহেতু প্রথম বিক্রিয়ায় ডেল এইচ এর মানটা আমাদের ঋণাত্মক, এটা নির্দেশ করতেছে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। লাসার-পিলের নীতি অনুসারে তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছানোর পর যদি বাইরে থেকে তাপ প্রয়োগ করা হয়, তাহলে বিক্রিয়ার সাম্য অবস্থা পশ্চাৎগামী হয়, অর্থাৎ বাম দিক থেকে অর্থাৎ পেছনের দিকে সরে আসবে। অর্থাৎ কোন দিকে সরে আসবে? পেছনের দিকে সরে আসবে। কারণ নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে যখন অ্যামোনিয়া নামক গ্যাসীয় পদার্থটা তৈরি করতেছে, তখন এটার সাথে আমাদের 92 কিলোজুল তাপমাত্রা উৎপন্ন হচ্ছে, অর্থাৎ বিক্রিয়া স্থল উত্তপ্ত অবস্থায় আছে। এই অ্যামোনিয়া তৈরি হওয়ার জন্য এরাই কিন্তু কাজ করতেছে, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন কাজ করতেছে। এখন এই বিক্রিয়াটিকে সাম্য অবস্থায় পৌঁছানোর জন্য, অর্থাৎ ব্যালেন্স করার জন্য আমি যদি বাইরে থেকে তাপ প্রয়োগ করি, আমি বিক্রিয়ার সাম্য অবস্থায় পেছনের দিকে চলে আসবে, অর্থাৎ কিছু পরিমাণ অ্যামোনিয়া গ্যাস ভেঙে গিয়ে পুনরায় নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত বিক্রিয়াটা সাম্য অবস্থায় না পৌঁছায়। বিক্রিয়ার এই অবস্থাকে আমাদের রাসায়নিক সাম্য অবস্থা বলা হয়ে থাকে।
আবার যদি এখন আমি 2 নং বিক্রিয়া থেকে আসি, যে ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইডকে যদি তাপ প্রয়োগ করা হয়, ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইডকে যদি তাপ প্রয়োগ করা হয়, তাহলে আমাদের 2 অণু নাইট্রোজেন ডাইঅক্সাইড বের হয়। এক্ষেত্রে এই দুটি বিক্রিয়া করতে আমরা লক্ষ্য করতেছি ডেল এক্স এর মান পজিটিভ, অর্থাৎ এটি একটি তাপাহারী বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়া স্থল কি অবস্থায় আছে? ঠান্ডা অবস্থায় আছে বা শীতল আছে। এই অবস্থায় যদি লাসা নীতি অনুসারে বিক্রিয়ার সাম্য অবস্থায় পৌঁছানোর পর বাইরে থেকে তাপ প্রয়োগ করা হয়, তাহলে বিক্রিয়ার সাম্য অবস্থা সামনের দিকে অগ্রসর হবে। কেন অগ্রসর হবে? কারণ ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইডের তুলনায় নাইট্রোজেন ডাইঅক্সাইডের মাঝে 97 কিলোজুল তাপমাত্রার ঘাটতি আছে, মানে কম আছে। এখন বাইরে থেকে তাপ দিলে নাইট্রোজেন পেন্টঅক্সাইড পুনরায় নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হবে এবং কি বিক্রিয়াটা সাম্য অবস্থা পৌঁছানোর পূর্ব পর্যন্ত। 3 নং বিক্রিয়া দিচ্ছে লাসা নীতি অনুসারে আমরা দেখতেছি ফসফরাস পেন্টাক্লোরাইডকে যদি ভাঙা হয় বা বিশ্লেষণ করা হয়, তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। ডেল এইচ এর মান যেহেতু পজিটিভ, মানে 90 কিলোজুল পার মোল, সেক্ষেত্রে এই বিক্রিয়া যদি বাইরে থেকে তাপ প্রয়োগ করা হয়, তাহলে লাসা নীতি অনুসারে বিক্রিয়ার সাম্য অবস্থা আমাদের সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ কিছু পরিমাণ বিক্রম পদার্থ পুনরায় বিক্রিয়া করে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনে পরিণত হবে এবং রাসায়নিক সাম্য অবস্থায় পৌঁছানোর পর বিক্রিয়াটিকে আপাত দৃষ্টিতে দেখে কি মনে হবে? স্থির বলে মনে হবে এবং তখন বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছেছে বলে ধরে নেওয়া হবে। তাহলে লাসা নীতি অনুসারে আমরা যখন তাপমাত্রার প্রভাবটা ব্যাখ্যা করতে যাব, সবার আগে আমাদের লক্ষ্য রাখতে হবে বিক্রিয়াটি তাপোৎপাদী না তাপাহারী। যদি বিক্রিয়াটি তাপোৎপাদী হয়ে থাকে, অর্থাৎ ডেল এইচ এর মান ঋণাত্মক হয়ে থাকে, তাহলে উক্ত বিক্রিয়া বাইরে থেকে তাপ প্রয়োগ করলে বিক্রিয়া সাম্যতা পেছনের দিকে চলে আসে, অর্থাৎ কিছু পরিমাণ উৎপাদ পদার্থ বেরিয়ে গিয়ে পুনরায় বিক্রিয়াকে পরিণত হয়। এবং তাপাহারী বিক্রিয়ার ক্ষেত্রে বাইরে থেকে তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটিকে সাম্য অবস্থায় পৌঁছানোর জন্য বিক্রিয়ক পদার্থ পুনরায় বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে এবং রাসায়নিক সাম্য অবস্থায় পৌঁছাবে। এরপর যদি আমরা আলোচনা করি যে তাপের প্রভাব যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রে তাপমাত্রার কোনো প্রভাব এই জায়গায় না থাকলে চলবে। আমরা এরকম ভাবে বলতে পারি চাপের প্রভাব সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় তখনই কাজ করে যখন বিক্রিয়ক এবং উৎপাদের প্রত্যেকের ভৌত অবস্থা গ্যাসীয় হয়ে থাকে। অর্থাৎ আমরা চাপের শর্তগুলি কাজ করতে পারবো যখন বিক্রিয়ক এবং উৎপাদের প্রত্যেকের অবস্থা কিরকম হবে? গ্যাসীয় হবে। গ্যাসীয় পদার্থে অর্থাৎ চাপের কাজ করতে গেলে দুইটা কন্ডিশন কাজ করে। এক হলো প্রত্যেকের ভৌত অবস্থায় গ্যাসীয় থাকতে হবে এবং বিক্রিয়ক এবং উৎপাদের মোট সংখ্যার একটি অসামঞ্জস্যতা থাকতে হবে, তাহলে উক্ত বিক্রিয়া চাপের প্রভাব কাজ করবে। তাহলে আমরা একটু দেখি, যদি চাপের ক্ষেত্রে আমরা অপেক্ষা করি লাসা নীতি অনুসারে দেখা যাচ্ছে এই জায়গায় প্রত্যেকের ভৌত অবস্থায় গ্যাসীয়, 1 অণু নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করছে। এক্ষেত্রে আমাদের বিক্রিয়কে নাইট্রোজেন ও হাইড্রোজেনের মোট সংখ্যা হলো 4 মোল এবং উৎপাদে আমাদের মোট সংখ্যা হলো 2 মোল। এই ক্ষেত্রে যদি আমি বাইরে থেকে চাপ প্রয়োগ করি, এই বিক্রিয়ায় যদি বাইরে থেকে আমি চাপ প্রয়োগ করি, তাহলে কি হবে? যেহেতু বিক্রিয়কের চেয়ে উৎপাদের মোট সংখ্যা একটু অসামঞ্জস্যতা বা কম রয়েছে, এই কারণে চাপটা সামনের দিকে চলে যাবে, অর্থাৎ 2 আয়তন অর্থাৎ মোলার আয়তন যেহেতু আমাদের উৎপাদে কম আছে, এই কারণে চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসীয় পদার্থ পুনরায় বিক্রিয়া করে অ্যামোনিয়া নামক গ্যাস তৈরি হবে। এখন দ্বিতীয় রিঅ্যাকশনের মাঝে যদি আমরা আসি, দেখা যাচ্ছে 1 মোল ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড আর থেকে আমাদের 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আমাদের বিক্রিয়কের মোল সংখ্যা 1 মোল এবং উৎপাদে 2 মোল থাকার কারণে এই অবস্থায় বাইরে থেকে চাপ প্রয়োগ করলে বিক্রিয়ার সাম্য অবস্থা সামনের দিকে অগ্রসর না হয়ে পেছনের দিকে চলে আসবে, কারণ মোল সংখ্যা অসামঞ্জস্যতা বিক্রিয়কে কম পরিমাণে রয়েছে। এই কারণে নাইট্রোজেন টেট্রাক্সাইডকে চাপ প্রয়োগ করলে নাইট্রোজেন ডাইঅক্সাইডকে পুনরায় ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইডে পরিণত হবে। আবার 3 নং মেকানিজমের মাধ্যমে দেখা যাচ্ছে 1 মোল ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে 1 মোল টাইক্লোরাইড 1 মোল ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে। এক্ষেত্রে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে লাসা নীতি অনুসারে বিক্রিয়ার সাম্য অবস্থা অবশ্যই পেছনের দিকে চলে আসবে, অর্থাৎ ব্যালেন্স করার জন্য ফসফরাস টাইক্লোরাইড ও ক্লোরিন গ্যাস পুনরায় বিক্রিয়া করে আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইডে পরিণত হবে। এখন যদি এই বিক্রিয়াটিকে আমি একটু ঘুরিয়ে দিই, যেমন দেখলাম হলো ফসফরাস টাইক্লোরাইড প্লাস ক্লোরিন গ্যাস, আমরা যদি
যদি পার্সিবলকে সাইন দিয়ে দিই তাহলে আমাদের উত্তর হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। এই ক্ষেত্রে যদি রাসায়নিক সাম্যাবস্থায় লাসা তিলের নীতি অনুসারে আমরা তাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগ করি, তাহলে যেহেতু বিক্রিয়কে আমাদের টোটাল আছে 2 মোল এবং উৎপাদ আছে আমাদের 1 মোল, এই কারণে এই অবস্থায় চাপ প্রয়োগ করলে বিক্রিয়ার সাম্যাবস্থা সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ টাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস পুনরায় বিক্রিয়া করে ফসফরাস পেন্টাক্লোরাইড উৎপন্ন করবে। এখন রাসায়নিক সাম্যাবস্থা এবং চাপ ও তাপমাত্রার প্রভাব বোঝার জন্য প্রথমে আমরা কি বলেছিলাম, বিক্রিয়াটা তাপোৎপাদী না তাপহারী, তাপের প্রভাবের ক্ষেত্রে এটা জানতে হবে। পরে চাপের ক্ষেত্রে দেখতে হবে প্রত্যেকের বিষয় গ্যাসীয় থাকতে হবে, গ্যাসীয় থাকলে চাপের প্রভাব কাজ করবে। আর দ্বিতীয় কন্ডিশন হলো যে ইলেকট্রন উষ্ণতার একটা পার্থক্য বা ব্যবধান থাকতে হবে, তাহলে চাপের প্রভাব কাজ করে থাকবে। আর যদি কোনো বিক্রিয়ায় দেখা যায় বিক্রিয়ক এবং উৎপাদ গ্যাসীয় অবস্থায় থাকার পরও বিক্রিয়কের মূল সংখ্যা এবং উৎপাদের মূল সংখ্যা একই বা সমান, সেক্ষেত্রে লাসা তিলের নীতি অনুসারে বিক্রিয়ার সাম্যাবস্থায় পৌঁছানোর পর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে চাপের কোনো প্রভাব কাজ করবে না। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি। না বুঝে থাকলে কমেন্টে লিখে জানাবো কোন জায়গায় কি সম্বন্ধ কতটুকু বুঝতে পারো না। এখন যদি আমরা ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে যাই তাহলে আমরা বলবো যদি বিক্রিয়কের সাথে এবং উৎপাদের সাথে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার সাথে ঘনমাত্রার সম্পর্কটা হলো সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়। উৎপাদের ঘনমাত্রা তখনই বৃদ্ধি পাবে যখন বিক্রিয়কের ঘনমাত্রা আমরা বৃদ্ধি করব। অনুরূপভাবে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস করা হলে বা কমানো হলে কম পরিমাণে উৎপাদ তৈরি হবে। যেমন ধরো তোমার বাসায় আত্মীয় স্বজন আসছেন, সেক্ষেত্রে 4 জন আত্মীয় স্বজনের জন্য রিলেটিভের জন্য তুমি কিচেনের মাঝে যে পরিমাণে রান্না বান্না হবে 10 জন রিলেটিভের জন্য সেই পরিমাণ অবশ্যই রান্না হবে না, অর্থাৎ রান্নার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ কিচেনে কি পরিমাণ রান্না হচ্ছে তার উপর নির্ভর করে আমি কি পরিমাণ আত্মীয় স্বজনকে আপ্যায়ন করতে পারবো। আত্মীয় স্বজন যদি বেশি আসে তাহলে কিচেনে আমাদের রান্নার পরিমাণ বাড়িয়ে দিতে হবে, আত্মীয় স্বজন যদি কম আসে কিচেনে রান্নার পরিমাণ কমিয়ে দিতে হবে। তবে আমাদের মাঝে এমন কিছু বন্ধু বা ফ্রেন্ডস সার্কেলের মাঝে এমন কিছু বন্ধু থাকে যে একাই 3 বা 4 জনে খাবার গ্রহণ করতে পারে, সেক্ষেত্রে দেখতে হবে একজনকে 4 জন মনে করে রান্না করতে হবে আর 4 জনের জন্য আলাদা রান্না করতে হবে, সেটা হলো অন্যরকম কথা। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হলো লাসা তিলের নীতি। এটা আমাদের রসায়ন বইয়ে অতি ছোট্ট আকারে লিপিবদ্ধ করা হলেও এটা খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য আমার অনেক স্টুডেন্ট আমাকে অনেক বলেছিল যে স্যার এটা নিয়ে একটা ভিডিও দিন, আমি সে কারণে একটু আলোচনা করার চেষ্টা করলাম। যদি আমার এই এক্সপ্লেনেশন তোমার কোনো কাজে আসে, উপকারে আসে, তাহলে আমার সাজ্জাদ মেথড লার্নিং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর এরপর কোন অধ্যায়ের উপর ভিডিও করলে বা টিউটোরিয়াল নিলে তোমার জন্য ভালো হবে, কোন টপিকের উপর, তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা করি। আসসালামু আলাইকুম।